মৃত্যুই কি মানব জীবনের সমাপ্তি, নাকি এর পরেও কিছু লুকিয়ে আছে? প্রতিটি ধর্মেই মৃত্যু পরবর্তী জীবন নিয়ে নানা ধরনের বর্ণনা পাওয়া যায়। মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আত্মা চারটি জগতের অভিজ্ঞতা লাভ করে। প্রথম জগৎ আলমে আরওয়াহ বা আত্মার জগৎ, দ্বিতীয় জগৎ পৃথিবীর জীবন, তৃতীয় আলমে বারজাখ বা কবরের জীবন এবং চতুর্থ আখিরাতের জীবন। অর্থাৎ ইসলাম অনুযায়ী পৃথিবীতে প্রতিটি আত্মা একবারই আসে এবং একটি মাত্র জীবন লাভ করে। খ্রিস্ট ধর্মের বিশ্বাসও কিছুটা এমনই, কিন্তু হিন্দু, জৈন এবং চৌনিক সহ বেশ কিছু ধর্ম পুনর্জন্মে বিশ্বাস করে, যাকে ইংরেজিতে বলা হয় রিইনকার্নেশন। এ তো গেল ধর্মীয় বিশ্বাসের কথা, কিন্তু বিশ্বাসের বাহিরেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে শত শত মানুষ দাবি করেছেন তারা আগেও বেঁচে ছিলেন অন্য কোনো দেশে, অন্য কোনো দেহে এবং অন্য কোনো সময়ে। কিন্তু এমন অবিশ্বাস্য ঘটনা কিভাবে সম্ভব? পুনর্জন্ম নিয়ে যেখানে ধর্মগুরুরা পক্ষে বিপক্ষে নানা তর্ক বিতর্ক করে চলেছেন, যেখানে বিজ্ঞান এখনো একে স্বীকৃতি দিতে পারেনি, সেখানে কিছু মানুষ দাবি করে চলেছেন তারা পুনর্জন্ম লাভ করেছেন এবং আগের জন্মের স্মৃতি তাদের মনেও আছে। এটা কি শুধুমাত্র মনস্তাত্ত্বিক বিভ্রম, নাকি সত্যিই মানুষের আত্মা বারবার জন্ম নিয়ে ফিরে আসে এই পৃথিবীতে? এর সত্যতা যাচাই করা অসম্ভব। শুধুমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবেন তার কর্মের রহস্য। সত্য মিথ্যার যুক্তিতর্কে না গিয়ে আমরা আজ জানব বিশ্বব্যাপী পুনর্জন্মের ঘটনাগুলোর মধ্যকার সবচেয়ে আলোচিত ঘটনা ডরোথি ইনসিডেন্ট নিয়ে। 16 জানুয়ারি 1904 লন্ডনের ব্ল্যাক হিল এলাকায় ডরোথি লুইস ইগি নামক একটি শিশু জন্মগ্রহণ করে। জন্মের পর থেকে প্রথম 3 বছর ডরোথি একজন সাধারণ এবং স্বাভাবিক শিশুর মতোই বড় হচ্ছিল। কিন্তু 1907 সালে ঘটা একটি দুর্ঘটনা শিশু ডরোথির জীবনকে পুরোপুরি বদলে দেয়। সিঁড়ি থেকে পড়ে গিয়ে ডরোথি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সন্তান হারানোর শোকে পাগল প্রায় পিতামাতা দীর্ঘক্ষণ শোকে কাতর থেকে প্রায় 1 ঘন্টা পর যখন শেষকৃত্যের উদ্দেশ্যে ডরোথিকে নেয়ার জন্য আসেন, তখন তারা চমকে ওঠেন। মৃত ঘোষণা করা শিশু ডরোথি বিছানায় বসে খেলাধুলা করছেন। এমন অবিশ্বাস্য ঘটনা দেখে তার বাবা মা খুশিতে পাগলপ্রায় হয়ে পড়েন। ডাক্তারের ভুল এবং সৃষ্টিকর্তার আশীর্বাদ ভেবে তারা পুনরায় ডরোথিকে লালন পালন করা শুরু করেন। কিন্তু এই ঘটনা ডরোথির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। জ্ঞান ফিরে পাওয়ার পর থেকেই ডরোথির আচরণে অদ্ভুত পরিবর্তন ঘটে। সে তার মায়ের কাছে কান্নাকাটি করে বারবার বলতে থাকে, আমি বাড়ি যেতে চাই। কিন্তু তার এই বাড়ি লন্ডনের কোনো জায়গায় ছিল না। এই দুর্ঘটনার 1 বছর পর, অর্থাৎ ডরোথির বয়স যখন মাত্র 4 বছর, তার বাবা মা তাকে ব্রিটিশ মিউজিয়ামে ঘুরতে নিয়ে যান। সেখানে সে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা ঐতিহাসিক জিনিসপত্রের সাথে প্রাচীন মিশরের প্রদর্শনীতে ফারাওদের মূর্তি, মন্দিরের ছবি, প্রাচীর চিত্র সহ নানা প্রত্নতাত্ত্বিক বস্তু দেখেন। কিন্তু মিশরের সেকশনে প্রবেশ করে ডরোথির করা আচরণ এবং তার বলা প্রতিটি কথা সকলকে অবাক করে দেয়। সে দেয়াল চিত্র ও মূর্তিগুলোর দিকে বারবার ছুটে যেতে থাকে এবং অনর্গল বলতে থাকে, এখানে আমার বাড়ি, এরা সবাই আমার জাতির মানুষ, আমি এখানে ছিলাম। এক সময় সে ফারাও সেতি প্রথমের মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তার চোখে পানি চলে আসে আর সে বলে, এটাই আমার রাজা, আমি তাকে চিনি। মাত্র 4 বছর বয়সের একজন বাচ্চা, যে জীবনে প্রথমবার ফারাওদের মূর্তি দেখছে এবং প্রাচীন মিশর সম্পর্কে জানতে পারছে, যে কখনো মিশরীয় কোনো জিনিস দেখেনি, তার এমন আচরণ সত্যি অবাক করার মতো। তবে অবাক হলেও ছোট বাচ্চার প্রলাপ ভেবে তার বাবা মা ব্যাপারটিকে এড়িয়ে যান। কিন্তু ডরোথি এড়িয়ে যাওয়ার পাত্রী নয়, বরং এর পর থেকে ডরোথি প্রাচীন মিশর এবং ফারাওদের নিয়ে এমন সব কথা বলতে শুরু করে যা জানা তার পক্ষে একেবারেই অসম্ভব। সে নিজেকে প্রাচীন মিশরের একজন মন্দিরের দাসী বলে দাবি করে। সে আরো বলে, ফারাও সম্রাট সেতি প্রথমের সঙ্গে তার গভীর প্রেমের সম্পর্ক ছিল, আর এই সম্পর্কের ফলেই সে গর্ভবতী হয়ে পড়ে। কিন্তু তখনকার সময়ে মন্দিরের দাসীদের প্রেম, বিয়ে এবং সংসার করার কোনো অনুমতি ছিল না।
ফলে নিজের এবং সেতী প্রথমের সম্মান রক্ষার্থে ডরোথি আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। তার মৃত্যুর সময় সেতী প্রথম তাকে বারবার বলেছিলেন, তোমাকে ফিরতেই হবে, আর সে কথা রাখতেই নাকি তারই ফিরে আসা। এসব কথা ছাড়াও ডরোথি প্রাচীন মিশর সম্পর্কে না জানা আর অনেক তথ্য দেন, যা তার বয়সী ছোট একটি বাচ্চার পক্ষে জানা অসম্ভব। ডরোথির ধ্যান জ্ঞান সবকিছুতেই শুধু মিশর আর সেতী প্রথম, ফলে তাকে বেশ কয়েকটি স্কুল থেকে বের করে দেয়া হয়। এরপর ডরোথি স্থির করেন তাকে যেভাবেই হোক মিশরে যেতে হবে, ফলে তিনি প্রাচীন মিশরীয় ইতিহাস নিয়ে পড়তে শুরু করেন। তার মিশরীয় ইতিহাসের দক্ষতা দেখে শিক্ষকরা অবাক হয়ে যান। লন্ডনে জন্মগ্রহণ করা ডরোথি ইংরেজি ভাষা লিখতে পড়তে জানার আগেই মিশরীয় হায়ারোগ্লিফিক ভাষা পড়তে জানতেন। সময়ের সাথে সাথে তার দক্ষতা আরো বাড়ছিল, ফলে একসময় তিনি মিশরে প্রত্নতাত্ত্বিক হিসেবেও কাজ করার সুযোগ পান। কিন্তু এর আগে যখন ডরোথি মনে প্রাণে মিশরে যাওয়ার উপায় খুঁজে চলেছেন, তখন লন্ডনে তার সঙ্গে পরিচয় হয় এক মিশরীয় ছাত্রের। তার নাম ইমাম আব্দুল মেগুইদ। তিনি মিশরের একজন শিক্ষার্থী ছিলেন এবং পড়াশোনার উদ্দেশ্যে লন্ডনে অবস্থান করছিলেন। অল্প কিছুদিনের মধ্যে ডরোথি তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তাকে বিয়ে করে 1933 সালে ডরোথি মিশরের কায়রোতে চলে যান। এ যেন ডরোথির কাছে ছিল ঘরে ফেরার মতো অনুভূতি। ডরোথি ও ইমামের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। ডরোথি তার দাবিকৃত পূর্বজন্মের প্রেমিক সেতী প্রথমের নামে নিজ সন্তানের নামকরণ করেন, আর তখন থেকেই মানুষ তাকে ওম সেতী নামে ডাকা শুরু করে। ওম সেতী অর্থ সেতীর মা। পরবর্তীতে তিনি এই নামেই পরিচিত হন। অন্যদিকে ডরোথি ইমামের সঙ্গে সংসার করতে মিশরে আসলেও সংসারের প্রতি ছিল তার তীব্র অনীহা। প্রাচীন মিশরের প্রতি গভীর আসক্তি এবং পুনর্জন্মের দাবিগুলো বিশ্বাস না করলেও ইমাম মেনে নিয়েছিলেন। কিন্তু তাদের সন্তান সেতীর জন্মের পর থেকে ডরোথি যেন আরো বদলে যান। প্রতিদিন মধ্যরাতে ঘুম থেকে উঠে ডরোথি মিশরীয় ইতিহাস লিখতে বসতেন। এ সম্পর্কে তার স্বামী তাকে জিজ্ঞাসা করলে তিনি বলতেন, কেউ একজন ঘুমের মধ্যে কখনো বা তার স্বপ্নে, আবার কখনো কানের কাছে এসে এগুলি বলেন। লিখে না রাখলে ভুলে যাবেন, কারণ এগুলো পূর্বজন্মে তার মৃত্যুর পর ঘটেছিল। এসব প্রলাপ সহ্য করতে না পেরে ইমাম একসময় ডরোথিকে ডিভোর্স দিয়ে দেন। এতে যেন ডরোথি নিজেও মুক্তি পান। তিনি তার পুরো মনোযোগ দেন মিশরীয় ইতিহাস ও প্রত্নতত্ত্ব গবেষণার কাজে। ডিভোর্সের পর তিনি ছেলে সেতীকে নিয়ে কায়রোতেই থেকে যান এবং সেখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। বিশেষ করে ডিপার্টমেন্ট অফ অ্যান্টিকুইটিসে কাজ করে তিনি নিজের জ্ঞান ও গবেষণার জন্য বিশেষ পরিচিতি পান। এছাড়াও ডরোথি তার জীবদ্দশায় প্রাচীন মিশর সম্পর্কিত এমন অনেক তথ্য দিয়েছিলেন যা তখনও আবিষ্কার হয়নি, ফলে স্বাভাবিকভাবেই গবেষকরা এগুলোকে ডরোথির কল্পনা বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ডরোথির মৃত্যুর অনেক পরে যখন আরো উন্নত যন্ত্রপাতি আবিষ্কার হয় এবং সেগুলো ব্যবহার করে এসব জায়গায় গবেষণা চালানো হয়, তখন দেখা যায় ডরোথির দেয়া তথ্যের সঙ্গে সেগুলো হুবহু মিলে যাচ্ছে। যেমন ডরোথি বলেছিলেন, ফারাও সম্রাট সেতী প্রথমের আবিডাস মন্দিরের ভেতর এক নির্দিষ্ট স্থানে একটি বাগান ও গোপন পথ রয়েছে। এরপর প্রত্নতাত্ত্বিকরা যখন খনন কাজ শুরু করেন, তারা ঠিক সেই স্থানেই একটি প্রাচীন বাগানের ধ্বংসাবশেষ ও পানির উৎস খুঁজে পান, যা ডরোথির বর্ণনার সঙ্গে হুবহু মিলে গিয়েছিল। কারণ ডরোথি বলেছিলেন, যখন তিনি মন্দিরের দাসী ছিলেন, এই বাগানে তিনি থেকে বেড়াতেন এবং তার সঙ্গে তখন সেতী প্রথম এখানে ভ্রমণ করতেন। ডরোথি একবার বলেছিলেন, অ্যাবিডাস মন্দিরের দেয়ালে এমন এক অনুষ্ঠানের চিত্র অঙ্কন করা রয়েছে যেখানে ফারাও দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গের প্রথাকে দেখানো হয়েছে। তার সময়কার কোনো গবেষকই এটি ধরতে পারেননি, কিন্তু পরবর্তী গবেষণায় এটি আবিষ্কৃত হয়। ওম সেতী প্রাচীন মিশরীয় পূজা পদ্ধতি, গান, উৎসর্গ, মন্দিরের জীবন সহ তখনকার মানুষ কিভাবে খাবার তৈরি করত, কি ধরনের পোশাক পরত, কারা কোন দেবতার উপাসনা করত, এ সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছিলেন, যা তখনকার মানুষ ডরোথির মন গড়া কাহিনী ভাবলেও পরবর্তীতে প্যাপিরাস এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক দলিল আবিষ্কৃত হওয়ার পর সেখানে প্রাপ্ত তথ্যের সঙ্গে ডরোথির দেয়া তথ্য হুবহু মিলে যায়।
এছাড়াও ডরোথি বলেছিলেন সেতী প্রথমের কবরের নিচে একটি গোপন কক্ষ আছে, যা তখন কেউ বিশ্বাস না করলেও ডরোথির মৃত্যুর পর প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করে দেখতে পান সত্যি সেতী প্রথমের সমাধির ভেতরে একটি অসম্পূর্ণ ও রহস্যময় সুড়ঙ্গ রয়েছে যা মাটির গভীরে নেমে গিয়েছে। তার তথ্যের প্রমাণ পাওয়া গেলেও বিজ্ঞানীদের আবিষ্কার করার আগেই লন্ডনে জন্মানো একজন মেয়ের মিশর সম্পর্কে এত গভীর জ্ঞান থাকার রহস্য আজও রহস্য হয়েই রয়ে গিয়েছে ইতিহাসের পাতায়।